গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো সিগারেট গুটখার বিরুদ্ধে সোনাই রোডে আচমকা অভিযান প্রশাসনের। স্কুল কলেজের 100 মিটার এলাকার মধ্যে কোনো ধরনের সিগারেট গুটখা পান মশলা খৈনি ইত্যাদি বিক্রি করা যাবে না। সরকারি এই নিয়ম দোকানদাররা মানছেন কিনা যাচাই করতে শুক্রবার সোনাই রোডে সম্মিলিতভাবে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযান চালানো হয় সোনাই রোডের রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়ি থেকে নিউ অক্সফোর্ড স্কুল এলাকা পর্যন্ত। অভিযানে নগদ 3000 টাকা ফাইন সংগ্রহ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুটখা ও খৈনির প্যাকেট। অভিযান চালানো হয়েছে রাধামাধব কলেজ, হলিক্রস এইচ স্কুল এবং নিউ অক্সফোর্ড স্কুল এলাকায়। বিশেষ এই অভিযান চালানো হয়েছে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস প্রহিবিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ ট্রেড অ্যান্ড কমার্স প্রোডাকশন সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্ট 2023-এর অধীনে। এতে নেতৃত্বে ছিলেন কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট দীপা দাস, স্বাস্থ্য বিভাগ থেকে জেলা টিবি অফিসার ডক্টর রত্নাথ চক্রবর্তী, শিলচর পুর নিগমের কর্মী এবং পুলিশ বিভাগের কর্মীরা। অভিযানে প্রায় 25টি দোকানে হানা দিয়েছে এনফোর্সমেন্ট টিম। বিক্রেতাদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে কোনো ধরনের সিগারেট গুটখা বিধিসম্মত সতর্কীকরণের বিজ্ঞাপন না ঝুলিয়ে বিক্রি করা যাবে না। আর নেশাজাতীয় একটি সামগ্রীও বিক্রি করা যাবে না স্কুল কলেজ থাকা এলাকায়। জানিয়ে দেওয়া হয়েছে সাধারণ পোশাকে অভিযান চলবে। স্কুল ছাত্র কিশোরদের হাতে গুটখা বা সিগারেটের সামগ্রী পাওয়া গেলে পাশের দোকানদারকে দায়ী করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চালাতে জেলা স্তরে গঠন করা হয়েছে একটি কমিটিও। পরবর্তী খবর, এসআরের বিরুদ্ধে গুয়াহাটিতে যুব কংগ্রেসের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, আটক। পরিভ্রমী ভোটারের মাধ্যমে নির্বাচন জয়ের অঙ্ক বিজেপির, দাবি অখিল লুরিনের। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআর। এই এসআরের মাধ্যমে বহির্রাজ্যের লোকও আসামের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবে। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের এই মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন দল ও সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে। আসাম প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এসআরের বিরুদ্ধে মহানগরের রাজপথ উত্তাল করে তুলে ভোট চুর গদি চুর বিজেপি গো ব্যাক স্লোগানে মিছিল করে মহানগরের রাজপথে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয় প্রতিবাদকারীর। পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং একাংশ প্রতিবাদকারীকে আটক করে। যুব কংগ্রেস এদিন মানবেন্দ্র কমপ্লেক্সে এক কনভেনশনে মিলিত হয়। সংক্ষিপ্ত কনভেনশনের পর এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে রাজপথে মিছিল বের করে। তাদের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের কথা জেনে বিজেপি ভোট চুরির ষড়যন্ত্র রচনা করে ভোটার তালিকার এসআর শুরু করেছে। এজন্য বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে। বিহার সহ বিভিন্ন রাজ্যেও বিজেপি ভোট চুরি করে সরকার গঠন করেছে। এবার আসামে ভোট চুরির পরিকল্পনা রচনা করা হয়েছে বলে অভিযোগ এনেছে যুব কংগ্রেস। মিছিলে অংশ নেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় বানু শিব। এদিকে ভোটার তালিকার এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত থাকার সময় প্রতিক্রিয়া প্রকাশ করেন রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ। যোরহাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গগৈ বলেন, ভোটার তালিকার এসআর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই এসআর অসমিয়ার ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। এসআরের মাধ্যমে আসামের ভাগ্য তুলে দেওয়া হবে বহিরাগতদের উপর। উত্তরপ্রদেশ, বিহার, কানপুর, নাগপুর থেকে ভোটার এনে রাজ্যের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার প্রয়াস করা হয়েছে। কীভাবে বহির্রাজ্য থেকে ভোটার এনে নির্বাচন জয়ের অঙ্ক বিজেপির, তারও ব্যাখ্যা দেন অখিল গগৈ। তিনি বলেন, উত্তরপ্রদেশের ভোটার উত্তরপ্রদেশে ভোটদান করে বিহারে এসে ভোট দিয়েছে, এবার আসামেও ভোট দেবে। তিনি বলেন, 8 নং ফর্মে স্পষ্ট দুটি সুবিধা রয়েছে। তার একটিতে ভোটারের এপিক নম্বরের সঙ্গে আধার নম্বরও উল্লেখ করতে হবে, অন্যটিতে আধার নেই বললেও চলবে। ফলে সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যের ভোটার হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অন্য রাজ্য থেকে 5 লক্ষ পরিযায়ী ভোটার এনে 50টি কেন্দ্রে 10,000 করে অন্তর্ভুক্ত করা হলে জয়ের মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব। ফলে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে আসামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অপরদিকে চোখের সানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করছে লায়ন্স চক্ষু ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতাল।
আগামী ২৬ নভেম্বর এই শিবির লক্ষ্মীপুরের বুয়ালি নাচগড়ে অনুষ্ঠিত হবে। বিনামূল্যের এই শিবির শুরু হবে সকাল 10টা থেকে, চলবে বিকেল 2টো পর্যন্ত। শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর ও লিও ক্লাব অফ লক্ষ্মীপুর। শিবিরে শিলচর লায়ন্স ক্লাবের চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এছাড়াও শিবিরে রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে যাদের চোখে ছানি ধরা পড়বে তাদের পরবর্তীতে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। ইচ্ছুক চক্ষু রোগীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবর, রবীন্দ্র সদন হাই স্কুলের নতুন ভবনের শিলান্যাস করলেন বিজয় মালাকার। গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন হাই স্কুলে 7 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের শিলান্যাস করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এলাকাবাসীর জন্য এক আনন্দের দিন। পঞ্চায়েত নির্বাচনের সময় এখানের মানুষকে যে 7 কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ সেই কাজেরই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বলেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর এই প্রথম আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে দিনরাত কাজ করে চলেছেন। নগেন্দ্রনগরের মতো জায়গায়ও 7 কোটি টাকার বরাদ্দ এরই প্রমাণ। বিধায়ক বলেন, পূর্বের সরকারগুলো কখনো স্কুলের উন্নয়নে নজর দেয়নি। এই স্কুলের উন্নয়নে বহুবার প্রধান শিক্ষক ও পরিচালনা সমিতির সদস্যরা বিধায়ক সাংসদের কাছে আবেদন করলেও তারা খালি হাতে ফিরেছেন। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা পরিকাঠামোর আমূল পরিবর্তন এসেছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি স্কুলের উন্নয়নের জন্য 7 কোটি টাকা করে বরাদ্দ করেছেন। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের 4টি স্কুলের উন্নয়নে 7 কোটি টাকা করে বরাদ্দ হয়েছে। এর মধ্যে একটি স্কুলের কাজ ইতিমধ্যেই 90% শেষ হয়ে গেছে। আগামী 2 মাসের মধ্যে অন্যগুলোরও কাজ শেষ হবে। বর্ষাকালে নির্মাণ বন্ধ না রেখে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়ক আরও বলেন, এই নতুন ভবন নির্মাণ হলে এলাকার ছাত্রছাত্রীদের জন্য একটি উন্নত, নিরাপদ ও পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র সদন হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি প্রীতম পাল, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, মণ্ডল সহ সভাপতি দেবাশিস দত্ত, মণ্ডল এসসি মোর্চার সভাপতি রাহুল দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবোধ দাস সহ শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় মানুষ। পরবর্তী খবর, সিঙ্গাপুরে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর নেপথ্যে রয়েছে অতি সতর্কভাবে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এক সদস্যের বিচার বিভাগীয় কমিশনের কাছে লিখিত একটি হলফনামা পেশ করে এমন দাবি করেছেন বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। হলফনামায় দেবব্রত জুবিনের মৃত্যুর জন্য একদিকে অপরাধমূলক অবহেলাকে দায়ী করেছেন, অন্যদিকে সরাসরি আঙ্গুল তুলেছেন চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের বিরুদ্ধেও। এই ফেস্টিভ্যালে গান গাইতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ, কিন্তু সিঙ্গাপুরের সাগরে ইয়টে চেপে ভ্রমণ বেরিয়ে অত্যন্ত রহস্যজনক পরিস্থিতিতে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। হলফনামায় প্রবীণ কংগ্রেস বিধায়ক বলেছেন, জুবিনের মৃত্যু রহস্য উন্মোচনে রাজ্য সরকার যেভাবে তদন্ত শুরু করেছে তা পর্যাপ্ত নয় এবং পুরো তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। এই দাবি জানিয়ে তিনি গত 6 অক্টোবর গুয়াহাটি হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিলেন। দেবব্রত আরও বলেছেন, জুবিন সিঙ্গাপুরের অনুষ্ঠানে যোগ দিতে মোটেও রাজি ছিলেন না। বিভিন্ন জনের কাছে তার এই অনিচ্ছার কথা জুবিন জানিয়েছিলেন। তারপরও রীতিমতো চাপ সৃষ্টি করে তাকে সিঙ্গাপুরে যেতে বাধ্য করা হয়েছিল। এমনকি তার সফর সঙ্গীর তালিকার কাটছাঁট করা হয়েছিল যাতে বিদেশে তার পাশে আপনজন কেউ না থাকেন। দেবব্রত আরও বলেছেন, ফেস্টিভ্যালের প্রধান উদ্যোক্তা শামকানু মহন্তের একাধিক ভাষ্যের মধ্যে পরস্পর বিরোধিতা রয়েছে। শামকানু একবার বলেছেন স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিনের, তারপর বলেছেন জুবিন বিশ্রাম নেওয়ার জন্য সমুদ্র বিহারে গিয়েছিলেন। জুবিন মৃগীরোগী ছিলেন, জলে নামা বারণ ছিল তার, কিন্তু এসব জানা থাকা সত্ত্বেও তাকে সমুদ্রে নামতে উৎসাহিত করা হয়েছিল। এমনকি লাইফ জ্যাকেট না পরে জুবিন জলে নেমে পড়ার সময়ও কেউ তাকে বাধা দেননি। এই বিষয়গুলোর উল্লেখ করে দেবব্রত বলেছেন, ঘটনাক্রমকে সাজালে এটাই উঠে আসে যে
জুবিনের মৃত্যুর নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এটি কোনোভাবেই দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে না। দেবব্রত শইকীয়া আরও অভিযোগ করে বলেছেন, সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের একটি চিঠিতে বলা হয়েছে শামকানু মহন্তই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক, অথচ শামকানুর বিরুদ্ধে আর্থিক ও অপরাধজনিত মামলা ছিল। এরপরও শামকানুকে কীভাবে বিদেশে গিয়ে ফেস্টিভ্যাল আয়োজনের অনুমতি ও আর্থিক অনুদান দেওয়া হলো তা অনুসন্ধান করে দেখার জন্য বিদেশ মন্ত্রক ও হাই কমিশনের আধিকারিকদের তলব করার জন্য বিচার বিভাগীয় কমিশনে আর্জি জানিয়েছেন দেবব্রত শইকীয়া। তিনি বলেছেন, জুবিনের মৃত্যুর পর সিআইডি শামকানুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি প্যান কার্ড, 30টি সিল, আসাম ও অরুণাচল প্রদেশে পিএমজিএসওয়াইয়ের কাজের বরাত ও বেনামি টাকা লেনদেনের নথি বাজেয়াপ্ত করেছে। এরপর শামকানুর বিরুদ্ধে একটি পৃথক এফআইআরও দায়ের করেছে সিআইডি। এসব তথ্য তুলে ধরে হলফনামায় দেবব্রত দাবি করেছেন, এই আর্থিক অনিয়মের সঙ্গে জুবিন গর্গের মৃত্যুর সম্পর্ক রয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।